নমস্কার বন্ধুরা, আমি সাগর সায়েন্স বাই সাগর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছিলাম আলো বা লাইট চ্যাপ্টারে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা করব লাইট চ্যাপ্টারের পার্ট 2 কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। স্ক্যাটারিং অফ লাইট, রিফ্লেকশন অফ এ প্লেন মিরর, এইসব চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। আজকে আমরা করব স্ক্যাটারিং অফ লাইট। এবার দেখো কি বলছে, স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, এর বাংলাটা কি? আলোর বিক্ষেপণ। তাহলে এই স্ক্যাটারিং অফ লাইট এটা কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল ভি রমন। তাহলে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট এটা কি আবিষ্কার করেছিল? সিবি রমন আবিষ্কার করেছিল। ঠিক আছে, এবার দেখো এই স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ কি? যখন কোনো একটা আলো একটা কলয়েডিয়াল সলিউশন বা কলয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে যায়, কি সেটা? ধরো সেখানে এরকম অনেক কণা আছে, এই দ্রবণের মধ্যে এরকম অনেক কণা আছে, সেখান দিয়ে যখন আলো এরকমভাবে যায়, ঠিক আছে, তখন কি হয়? এটা অনেক ঝকমকে চকচকে করে। ঠিক আছে, এই কলয়েডীয় দ্রবণগুলো কি হয়, বা এই যে দ্রবণের মধ্যে যে এই কোণাগুলো আছে, এই কোণাগুলো কি হয়? একটু চকচক করে বা ঝকঝক করে, সেটাকেই বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। এই যে আলো ঝকঝক করছে, এটাকেই বলা হয় আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, তাহলে এটা কি আবিষ্কার করেছিল? সিবি রমন আবিষ্কার করেছিল। ঠিক আছে, আর এই স্ক্যাটারিং অফ লাইট এর জন্য দায়ীকে টিন্ডাল এফেক্ট, TINDAL, টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্ট। তাহলে টিন্ডাল এফেক্ট স্ক্যাটারিং অফ লাইটের জন্য দায়ী। ঠিক আছে, এবার চলো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করি। 29 দাগের কোশ্চেন থেকে শুরু হয়েছে। এখানে 29 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। 29 দাগের কোশ্চেনটা বলছে টিন্ডাল এফেক্ট ইজ রিলেটেড টু দ্য ড্যাশ অফ লাইট। টিন্ডাল প্রভাব আলোর ড্যাশের সাথে সম্পর্কিত। একটু আগেই বললাম স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ। তাহলে কি হবে? SCATRING, স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ। তাহলে টিন্ডাল এফেক্ট কি? আলোর বিক্ষেপণের জন্য দায়ী। ঠিক আছে, এবার টিন্ডাল এফেক্টটা কি? তোমাদের একটু আগেই বললাম, কোনো একটা দ্রবণের মধ্যে যদি কণাগুলো বা অনেক কলয়েডাল যে সলিউশন থাকে তার মধ্যে যে কণাগুলো থাকে, ঠিক আছে, সেগুলোতে যখন আলো পড়ে তখন ঝকঝক করে, এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। এবার এই কণাগুলো কি করে? আলোগুলোকে এরকম বিক্ষিপ্ত করে, সেই জন্য কি হয়? আমাদের ঝকঝকে চকচকে দেখি আমরা, এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। 30 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ক্যাটারিং অফ লাইট? নিচের কোনটি আলোর বিক্ষেপণের জন্য দায়ী? এখানে বিচ্ছুরণ হয়ে গেছে। স্ক্যাটারিং অফ লাইট মানে বিক্ষেপণ। নিচের কোনটি বিক্ষেপণের জন্য দায়ী? তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্প্লিটিং অফ হোয়াইট লাইট থ্রু এ গ্লাস প্রিজম। একটা কাঁচের প্রিজমের মধ্যে যখন সাদা আলো যায় তখন কি হয়? সেটা ভেঙে গিয়ে সাতটা বর্ণে পরিণত হয়। যখন একটা প্রিজম, এটা ধরো একটা প্রিজম, ঠিক আছে, এর মধ্যে একটা সাদা লাইট গেল, তখন কি হয়ে যায়? সাতটা রঙে এরকমভাবে বিভাজিত হয়ে যায়। সেটা কি কি? বেনিয়া সহকলা, সেটা তোমরা জানো। এবার দেখো 31 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। দ্য ব্লু কালার অফ দ্য স্কাই ইজ ডিউ টু দ্য, আকাশের নীল রঙের কারণ কি? দেখো অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণের জন্য আকাশে যে নীল রং হয়। 32 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ রং অ্যাবাউট সিবি রমন? নিচের কোনটি সিবি রমন সম্পর্কে ভুল? দেখো তাহলে এক্ষেত্রে ভুল কোনটা? অপশন ডিটা, হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ নাইটহুড 1927 সালে। তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল 1927 সালে। এই অপশনটা ভুল বলেছে, তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়নি। 33 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। দ্য কালার অফ দ্য ক্লাউড অ্যাপেয়ার হয় ডিউ টু, মেঘের রং সাদা হয়, এর কারণ কি? এর কারণ সেই একই, স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণের জন্য। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 34 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। হোয়াই ডাজ স্কাই অ্যাপেয়ার ব্লুস বা ব্লু? আকাশ নীল বা আকাশের রং নীল দেখায় কেন, এটা জানতে চেয়েছে। তাহলে দেখো এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি,
ব্লু ওয়েভলেন্থ ইজ রিলেটিভলি লো অ্যাজ হোয়াইট লাইট অ্যান্ড ইট ইজ মোস্ট স্ক্যাটার বাই এয়ার মলিকুল। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর মতো অপেক্ষাকৃত কম। সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এবং এটি বায়ুর অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কি অপশান সি। 35 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, স্ক্যাটারিং অফ সানলাইট অকার ডিউ টু দ্য প্রেজেন্স অফ সূর্যালোকের বিক্ষেপণের উপস্থিতির কারণ কি? সূর্যালোকের যে বিক্ষেপণ হয়, ঠিক আছে, বা সূর্যের আলোর যে বিক্ষেপণ হয় সেটা কি জন্য? সেটা দেখো অপশান বি, বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ারের জন্য। কি হয়, অ্যাটমসফিয়ারে এরকম অনেক মলিকুল থাকে, এয়ার মলিকুল থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, বিভিন্ন মলিকুল থাকে। কি হয়, সেগুলোতে যখন সূর্যরশ্মি পড়ে কি হয়, এরকম বিক্ষিপ্ত হয় বিভিন্নভাবে। ঠিক আছে, 36 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য প্রসেস অফ গ্লেয়ার রেজাল্টিং ফ্রম এ কলিশন কজ বাই এ কলিশন উইথ পার্টিকেল ফ্লোটিং ইন এ ফ্লুইড অফ লাইট ইজ কল। আলোর তরল পদার্থে ভাসমান কণার সাথে সংঘর্ষের ফলে সৃষ্ট ঝলকের প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো কি বলছে আরেকবার পড়ো। আলোর তরল পদার্থে ভাসমান কণার সাথে সংঘর্ষের ফলে সৃষ্ট ঝলকের প্রক্রিয়াকে কি বলে? দেখো একটা এখানে সলিউশন আছে, একটা দ্রবণ আছে, যার মধ্যে কি আছে, এরকম অনেক কলয়েডিল কণা আছে। ঠিক আছে, যার ফলে এখান থেকে কি হয়, একটা আলো এলো, এখান থেকে এটা প্রতিফলিত হয়ে চলে গেল। ঠিক আছে, প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এই জন্য কি করে, এটা ঝকমক করে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট, বা আলোর বিক্ষেপণের জন্য এটা হয়। এটা কিসের জন্য হয়? টিন্ডাল এফেক্ট। আলোর স্ক্যাটারিং অফ লাইটের মধ্যে একটা আছে টিন্ডাল এফেক্ট, সেটার জন্য হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবার দেখো কি আছে, রিফ্লেকশন অফ লাইট বা রুলস অফ রিফ্লেকশন। এটা কি? আলোর প্রতিফলন। রিফ্লেকশন মানে কি? প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন। আর রুলস অফ রিফ্লেকশন মানে কি? প্রতিফলনের নিয়ম। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনটা দেখি এখানে কি আছে। 37 থেকে শুরু হয়েছে। কি বলছে? হোয়েন লাইট ইনসিডেন্ট অন এ ব্রাইট সারফেস ড্যাশ ফেনোমেনন অফ দ্য রিফ্লেকশন অকার। যখন আলো একটা উজ্জ্বল পৃষ্ঠে পড়ে তখন প্রতিফলনের ফলে যে প্রতিফলন হয় সেটা কি ধরনের প্রতিফলন হয় সেটা জানতে চেয়েছে। ধরো এটা একটা উজ্জ্বল পৃষ্ঠ আছে, ধরো আয়না, একটা আয়নাকে আমরা এরকমভাবে রেখে দিয়েছি, তার পিছনের পৃষ্ঠাটা কি আছে, আর তার পিছনের পৃষ্ঠটা পেন্ট করা আছে। ঠিক আছে, একটা আলো এরকমভাবে এখানে পড়লো, পড়ার ফলে কি হলো, এদিক থেকে এলো, এরকম কি হয়, এরকমভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে। আবার একটা আলো এরকম পড়লো, ঠিক আছে, সে আবার এরকমভাবে বেরিয়ে যাবে। আবার একটা এরকম পড়লো, এরকমভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে পড়লো, এরকমভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে এই একটা উজ্জ্বল পৃষ্ঠে পড়ছে, তার ফলে প্রতিফলন হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে কি প্রতিফলন বলা হয়? এটাকে বলা হয় রেগুলার বা নিয়মিত প্রতিফলন। অ্যান্সার হয়ে গেল অপশন সি। এবার দেখো কি বলছে, রিফ্লেকশন অফ প্লেন মিরর, সমতল দর্পণের প্রতিফলন। যে সমতল যে দর্পণ আছে, সমতল দর্পণ, সমতল দর্পণের ফলন, সমতল দর্পণের যে প্রতিফলন হয় সেটা এখানে জানতে চেয়েছে। এবার দেখো এখানে কি কোশ্চেন আছে দেখি চলো। 38 থেকে কোশ্চেনটা কি বলছে দেখো, ইমেজ ফ্রম বাই দ্য প্লেন মিরর ইজ, সমতল আয়না দ্বারা যে প্রতিফলিত বা যে চিত্র গঠন করা হয় সেটা কি ধরনের চিত্র হবে সেটা জানতে চেয়েছে। দেখো একটা সমতল দর্পণ কিরকম হয়, এর পিছনে কি করা থাকে, পেন করা থাকে, সেটা কি, এজি বিআর বা সিলভার বোমাইট। তাহলে দর্পণের পিছনে কি থাকে, সিলভার বোমাইটের পেন্ট করা থাকে। আর দর্পণ কিসের তৈরি হয় বা আয়না কিসের তৈরি হয়, সেটা হচ্ছে সেলুলোজ। তো সেলুলোজ দিয়ে আয়না তৈরি হয়। তাহলে আয়নার পিছনে কি থাকে, সিলভার বোমাইট। তোমরা আবার যদি এখানে সিলভার আয়োডাইড থাকে, সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইড যদি কোনোদিন সিলভার আয়োডাইড দিয়ে দেয়, তাহলে কি হয়, সিলভার আয়োডাইড দ্বারা যে কৃত্রিম যে তৈরি করা হয়, কৃত্রিম বর্ষা, কৃত্রিম বর্ষা তৈরি করা হয় কি দিয়ে, সিলভার আয়োডাইড দিয়ে। আর সিলভার বোমাইট দিয়ে কি হয়, দর্পণের পিছনে পেন্ট করা হয়। ঠিক আছে, এবার এখানে যে কোশ্চেনটা বলেছে সেই অ্যান্সারটা লিখি চলো। কি বলছে, ইমেজ ফ্রম বাই দ্য প্লেন মিরর, সমতল আয়না দ্বারা যে চিত্রটা গঠিত হয় সেটা কি জানতে চেয়েছে।
দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভার্চুয়াল অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড। ঠিক আছে, ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ, অসৎ আর পার্শ্বীয়ভাবে উল্টানো। দেখো তো আয়না যেটা হয় সেটা কি হয়, দেখবে তোমার ডান হাত বাম হাত দেখাবে, ঠিক আছে, তাহলে এটা কি পার্শ্বীয়ভাবে উল্টানো। আর এই ভার্চুয়াল মানে কি অসৎ, অসৎ মানে কি তুমি যে ছবিটা তোমার দেখা যাবে সেটা সোজা, তাহলে সোজা ছবি দেখে গেলে সেটা কি হয়ে যাবে, অসৎ বা ভার্চুয়াল। আর যদি উল্টো ছবি দেখতে পাও সেটা কি হবে, সেটা হয়ে যাবে রিয়েল। 39-এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ইমেজ ফ্রম বাই এ প্লেন মিরর ইজ অলওয়েজ, একটা সমতল আয়না দ্বারা গঠিত চিত্রটা কি কি? দেখো অপশান ডিতে আছে ভার্চুয়াল অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড। ভার্চুয়াল এবং ভার্চুয়াল মানে কি অসৎ, অসৎ এবং পার্শ্বীয়ভাবে উল্টানো। 40-এর কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ইমেজ ফর এ প্লেন মিরর ইজ, সমতল আয়না দ্বারা গঠিত চিত্রটি কি হলো? এই দেখো অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভার্চুয়াল অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড। 41-এ দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইমেজ ফ্রম বাই প্লেন মিরর আর, সমতল আয়না দ্বারা একটা চিত্র গঠনের বৈশিষ্ট্যগুলো কি কি? সমতল আয়নায় যে ছবিটা আমরা দেখতে পাই সেটা কি? দেখো অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে কি কি না, সেম সাইজ, একই সাইজ, যে সমতল আয়না ঠিক আছে থাকে তাতে যে ছবিটা আমরা দেখতে পাই সেটা কি হবে, সাইজ যেটা থাকবে সেটা একই থাকবে, সাইজ যেটা থাকবে সেটা সেম। ঠিক আছে, আর কি হবে, ডিরেক্ট মানে কি সোজা, ঠিক আছে কি হয়, আর সেম সাইজ হবে, আর কি হবে ডিরেক্ট, আর যেটা ইরেক্ট মানে সোজা সেটা কি হয় না, সেটা ভার্চুয়াল হয়, ভার্চুয়াল বা অসৎ। ভার্চুয়াল তাহলে যেটা সমতল আয়নায় কি কি হবে, সেম সাইজ হবে, ইরেক্ট হবে বা সোজা, ভার্চুয়াল হবে। আর কি হবে ল্যাটেরালি ইনভার্টেড, দেখো পার্শ্বীয়ভাবে কি উল্টানো, আর ভার্চুয়াল মানে তোমরা জানো অসৎ। তাহলে সমতল দর্পণে আমরা কি কি বৈশিষ্ট্য পাই, সেম সাইজ হবে, বা একটা প্রতিবিম্বর কি কি বৈশিষ্ট্য পাই, সেম সাইজ একই সাইজ, ডিরেক্ট সোজা হবে, ল্যাটারালি ইনভার্টেড পার্শ্বীয়ভাবে উল্টানো হবে, আর ভার্চুয়াল হবে মানে অসৎ হবে। 42 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য মিরর অলওয়েজ প্রডিউস অ্যান ইমেজ অফ দ্য অবজেক্ট দ্যাট ইজ ভার্চুয়াল লার্জ অ্যান্ড অফ ইকুয়াল সাইজ, কোন আয়না সবসময় বস্তুর একটা চিত্র তৈরি করে যা ভার্চুয়াল, বড় এবং সমান আকারের ছবি তৈরি করে? এটা কি অপশান সি হয়ে যাবে, প্লেন মিরর বা সমতল দর্পণ। এখানে যে এটা দিয়েছে না লার্জ অ্যান্ড ইকুয়াল সাইজ, এখানে দেবে যদি ভার্চুয়াল অ্যান্ড ইকুয়াল সাইজ হয়, ঠিক আছে, বড় নয়, ভার্চুয়াল এবং সমান, তাহলে সেটা হয়ে যাবে কি প্লেন মিরর বা সমতল দর্পণ, সমতল দর্পণ। তাহলে এখানে কিছু একটা লার্জ একটু আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক, পরের দিন আমরা কি করব, স্পেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণের যে প্রতিফলন হয় সেটা জানবো, সেখানে আরও অনেক কিছু শেখানোর আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাক। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অসংখ্য পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আর বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেক বন্ধু এবছর সিলেকশন নিতে পারে এবং তুমিও তাদের সাথে সিলেকশন নিতে পারো। আর তোমরা প্রত্যেক বন্ধু একটা গ্রুপ বানাও যেখানে তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারবে।